মশা নিধনে ৯ দিনের ক্র্যাশ প্রোগ্রামেও সুফল পাচ্ছেন না ঢাকা উত্তরের বাসিন্দারা। সপ্তাহের ব্যবধানে আবার মশার উপদ্রব। সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ২,১৮৭ জনের করোনা শনাক্ত, আরও ১৬ মৃত্যু। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন, সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৬ জন আটক। লুটপাট, ভাঙচুর ও হামলার ঘটনায় ২টি মামলা দায়ের। কর্মসংস্থান না থাকায় দেশের ১৫ লাখ হিজড়া জনগোষ্ঠীর মানুষ অতি দরিদ্র। এদিকে অবৈধ উপার্জনে অনেক গুরুমা রাজধানীতে একাধিক বাড়ি, গাড়ির মালিক। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। মশা নিধনে ৯ দিনের ক্র্যাশ প্রোগ্রামের সুফল পাচ্ছেন না ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। অভিযান চলা জায়গাতেও সপ্তাহের ব্যবধানে মশার উপদ্রব আগের মতোই বলে অভিযোগ স্থানীয়দের। ভুল ত্রুটি স্বীকার করে ডিএনসিসি বলছে মশা নিধনে নতুন পরিকল্পনা নেওয়া হবে। কীটতত্ত্ববিদেরা বলছেন মশা নির্মূলে প্রজনন স্থলেই গুরুত্ব দিতে হবে। ৮ মার্চ মিরপুরের শাগুফতা খাল দিয়ে মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। পর্যায়ক্রমে 10টি অঞ্চলেই চলে অভিযান। অংশ নেয় প্রায় ১২০০ কর্মী। অভিযানের 10 দিনের মাথায় শাগুফতা খালি দেখা গেল কিউলেক্সের লার্ভা। এলাকাবাসীর অভিযোগ মশার উপদ্রব আছে আগের মতোই। অভিযানের কোনো সুফলই তারা পাননি। কিছুদিন আগে আসছিল ওই খাল পরিষ্কার করার জন্য, কিন্তু এখন তো সন্ধ্যার সময় এই জায়গায় বসবাস করা খুব কষ্ট। কোনো কাজে হয় না, মশায় আরো বাড়তেছে। ২.৫ কোটির বেশি টাকা ব্যয়ে এই অভিযানে কিছু ভুলভ্রান্তির কথা স্বীকার করছে ডিএনসিসিও। পুরো অভিযান নিয়ে চলছে পর্যালোচনা। পরবর্তীতে মশা নিধনের ক্ষেত্রে এই ভুল ত্রুটিগুলো মাথায় রাখা হবে। কোথায় কোথায় আমরা ডিফিকাল্টিস ফেস করেছি, কোন জিনিসগুলোকে আরও ইমপ্রুভ করার সুযোগ আছে, তারপরে কোন সাইডটা আমরা পরবর্তীতে একটু আমরা স্ট্র্যাটেজি পরিবর্তন করব কি করব না, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। অবশ্যই সাফল্য থাকবে, ব্যর্থতাও থাকবে, সব কিছুরই দায়ভার আমাদের, কিন্তু আমাদের শতভাগ প্রচেষ্টা আছে। ৯ দিনের মশা নিধন কর্মসূচির ভুলগুলোর সমালোচনা করে কীটতত্ত্ববিদরা বলছেন মশার ঘনত্ব অনুযায়ী কীটনাশক না ছিটানোয় পাওয়া যায়নি সুফল। প্রতিটি প্রজনন ক্ষেত্রেরই চরিত্র ভিন্ন রকম। প্রতিটি প্রজনন ক্ষেত্রেরই ট্রিটমেন্ট ব্যবস্থা হতে হবে এক একটির ক্ষেত্রে এক এক রকম। যদি সব ধরনের প্রজনন ক্ষেত্রে একই রকম কন্ট্রোল মেজার নেওয়া হয়, তাহলে অনেক ক্ষেত্রেই সেটি কার্যকর ফল বা আশানুরূপ ফল আসবে না। জলাশয়গুলো পরিষ্কার করে লার্ভিসাইডিং করার পরামর্শ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। বলছেন মশার প্রজনন নিয়ন্ত্রণে প্রয়োজনে ম্যালেরিয়া অয়েল বি ছিটাতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত ১ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে আজ। একদিনে ২,১৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এজন্য সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে সংক্রমণ বাড়লেও অর্থনীতির গতি সচল রাখতে এখনই লকডাউনের চিন্তা নেই সরকারের। দেশে গত ৩ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় এ হার ১০.৪৫। মৃত্যু হয়েছে ১৬ জনের। এর আগে গত ৯ ডিসেম্বর শনাক্ত হয়েছিল ২,১৫৯ করোনা রোগী। করোনা শনাক্ত বাড়লেও অর্থনীতির গতি সচল রাখতে এখনও লকডাউনের মতো সিদ্ধান্ত নেই সরকারের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এরই মধ্যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতও তৎপরতা চালাচ্ছে। বিয়ে শাদীতে হাজার হাজার লোক আসে, মাস্ক পরে না। কাজে এই জিনিসগুলো যদি আমরা পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে কাজ করি, আমাদের লকডাউনের প্রয়োজন হবে না। আমাদের সব কাজই আমরা সুন্দরভাবে করতে পারি। করোনার স্বাস্থ্যবিধি মেনে না চললেও সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর।
15 দিনে 20 লক্ষ লোক শুধু ওই কক্সবাজার, বান্দরবান আর রাঙামাটিতে গেছে এবং সেখানে কেউ মাস্ক পরে নেই। সব জেনেও না মানার কারণে আজকে সংক্রমণ বেড়ে এসে 8-এ উঠে গেছে, যেটা 2-এ নেমেছিল। আজকে মৃত্যুর হারও বেড়ে গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,624 জনের। 219টি ল্যাবে 24 ঘন্টায় 20,925 নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.45%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,64,939 জনে। সুস্থ হয়েছেন আরও 1,534 জন। এ নিয়ে মোট সুস্থ 5,17,523 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে বইমেলার প্রথম দিনে দর্শক, পাঠক ও ক্রেতা উপস্থিতি আশাব্যঞ্জক বলে মনে করছেন প্রকাশক ও লেখকরা। করোনাকালে বইমেলা জমবে কিনা তা নিয়ে আয়োজকদের শঙ্কা দূর হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় ঢুকতে হয়েছে সবাইকে। ভিড় এড়াতে এবার সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রান্তে বসেছে নতুন প্রবেশপথ। করোনার কারণে এবার 21শের বইমেলা হওয়া না হওয়া নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এক পর্যায়ে অনলাইনে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও উন্মুক্ত মাঠে মেলার পক্ষে অনড় থাকেন প্রকাশকেরা। ফেব্রুয়ারির বদলে মার্চে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। শেষ পর্যন্ত মেলা হচ্ছে এ নিয়েই সন্তুষ্ট লেখক প্রকাশকেরা। একেবারে না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, সেই জন্য আমি মনে করি আস্তে আস্তে মেলা জমে উঠবে। কারণ বাঙালি সব বাধাকে পেরিয়ে তারা অনুষ্ঠান করে। প্রথম দিন হিসেবে পাঠক যে পরিমাণ হওয়ার কথা তার থেকে বেশি পাঠক চলে আসছে আমার মনে হয়, এবং এটা আমাদেরকে আশান্বিত করে যে না, সামনেও বইমেলায় ভালো পাঠক আসবে। মেলা প্রাঙ্গণে থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। তাপমাত্রা মেপে হাত জীবাণুমুক্ত করে তবেই মেলায় ঢোকার সুযোগ মিলছে। আগের মতো তার ওইরকম ভাবে জমবে না, এটা খুব নর্মাল আমরা বুঝতে পারতেছি। আর এই বছর আমার একটি রোমান্টিক ধারা উপন্যাস আসছে, গোপনে সে আমায় ভালোবাসে, এটা শিখা প্রকাশনী থেকে। সেই কষ্ট, দুঃখ, বেদনা মুছে গিয়ে বইমেলাটা হচ্ছে এবং এটা অসাধারণ। আয়োজন তো আগের চেয়ে অনেক বেড়েছে। 5 শতাধিক স্টলের পাশাপাশি মেলায় থাকছে 33টি প্যাভিলিয়ন। তবে প্যাভিলিয়ন না করে সবার জন্য একই রকম সুযোগ ও স্টল বরাদ্দের দাবি জানিয়ে মেলার প্রথম দিনই প্রতিবাদ করেন তরুণ প্রকাশকেরা। সমস্ত প্রকাশককে সমান সুযোগ দিতে হবে। আমারও প্যাভিলিয়ন আছে, এটা আমাকে একটা বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে আমাদেরকে এইভাবে প্যাভিলিয়ন দেওয়া। নতুন চিন্তা বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমরা যাব, আগামী বছর যদি আরো ভালো পরিকল্পনা আসে, কারো যদি সাজেশন থাকে, পরামর্শ থাকে, সেগুলোকে ধারণ করে আমরা অগ্রসর হব। প্রতিদিন বিকেল 3টায় শুরু হয়ে বইমেলা চলবে রাত 9টা পর্যন্ত। তবে ছুটির দিন মেলা শুরু হবে সকাল 11টা থেকে। মহামারীর কারণে এবার প্রথম দিকে শিশু প্রহর থাকছে না। বইমেলা চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগার থেকেই ভাষা আন্দোলনের দিক নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবন থেকে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের বক্তব্যে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই প্রতিপাদ্যে এবারের বইমেলা। গণভবন থেকে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারাগার থেকেই বঙ্গবন্ধু আন্দোলনের দিক নির্দেশনা দিতেন। 48 সালের 4 জানুয়ারি ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং তারই প্রস্তাবে সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং 11ই মার্চ আন্দোলনের সূচনা, এবং সেই দিনই সহ আরও অনেক ছাত্রদের গ্রেপ্তার হয়। করোনার প্রকোপ বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যাওয়ার আহ্বান জানান। এই করোনা ভাইরাস অনেক ক্ষতি করেছে মানুষের, কারণ সবার জীবনযাত্রাটা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। তবে আমরা বাংলাদেশের চেষ্টা করেছি যে যেভাবে হোক আমাদেরকে মানুষের জীবনযাত্রা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিতে হবে। সেজন্য আপনারা জানেন যে আমরা বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়েছি। আমি অনুরোধ করব সবাইকে, যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন।
সাহিত্যের মধ্য দিয়ে মানুষের মনে গভীরভাবে পৌঁছানো যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে জোর দিতে হবে। এ সময় তিনি বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়ার আহ্বান জানান। আমি অনুরোধ করব, জাতিপিতার বই চীন দেখে এলাম বা নিউ চায়না 1952, এটা সবাই একটু পড়বেন। পড়লে অনেক কিছু জানতে পারবেন, অনেক জানার সুযোগ আছে। শুধু তাই না, তিনি বাংলাদেশের মানুষ নিয়ে কী ভাবেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে কী ভাবেন, বা আমাদের ধর্মীয় অনুশাসনে কী ভাবেন, সব কিছুই কিন্তু সেখানে চমৎকারভাবে অত অল্প সময় সেটা কিন্তু লেখা আছে। সাহিত্যের মাধ্যমে মানুষের মনের গভীরে পৌঁছানো যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী অনুবাদ সাহিত্যের প্রতি জোর দিতে বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের শালায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এর আগে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাল্লা থানায় দায়ের করা হয়েছে 2টি আলাদা মামলা। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী জানান, পুলিশের পক্ষ থেকে 1 থেকে 1,500 অজ্ঞাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া 80 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করে স্থানীয় এক ব্যক্তি। এর আগে বৃহস্পতিবার দুপুরে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রামে যান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। গত মঙ্গলবার হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে নোয়াগাঁও গ্রামের ঝুটন নামের এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দেয়। এর জের ধরে বুধবার ওই গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট চালায় হেফাজতের কর্মী সমর্থকরা। এ সময় গ্রামের প্রায় 87টি বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আমরা পুলিশবাদী হয়ে আজকে দুপুরবেলায় আমরা মামলা নিয়েছি এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষও তারা একটি মামলা দিয়েছে। আমরা এটার মামলা রুজু করার প্রক্রিয়া নিয়েছি এবং আমরা ব্যাপক অভিযানের মাধ্যমে যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেব। আর এই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো রক্ষা নেই। গেল সোমবার দিরাই উপজেলায় এক সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা জুনাইদ বাবুনগরী ও মামুনুল হক। এরপর মামুনুলকে নিয়ে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন। অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা ছড়ানো হয়। মঙ্গলবার রাতেই তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে বুধবার সকালে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে। ভাঙচুর করা হয় অর্ধশতাধিক বাড়ি। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে তার কার্যালয়ে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সুনামগঞ্জের হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এই হিন্দু ধর্মাবলম্বীর বাড়িঘরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা সত্যিই দুঃখিত এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনামগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ সময় দেশে কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে তাদের খাদ্যদ্রব্য আমাদের দেওয়া হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব। এটা একটা অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশ, এখানে কেউ সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে রেহাই পাবে এমনটা হবে না। এদিকে নোয়াগাঁও গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। সংস্থাটির মহাপরিচালকের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকাল 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেয় র্যাব। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রাজধানীর ফার্মগেটে বাসের চাপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজাবাজারের বাসিন্দা এমদাদুল হক। বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ি গাবতলী রুটে চলাচল করা 8 নম্বর পরিবহনের 2টি বাসের রেষারেষিতে মেট্রো রেলের পিলারের সঙ্গে চাপা পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন 2 পা ও 1 হাত ভেঙে গেছে তার। যাত্রাবাড়ি থেকে গাবতলী যাচ্ছিল 8 নম্বর পরিবহনের দুটি বাস। ফার্ম গেটে আসতেই যাত্রী উঠাতে শুরু হয় রেশারেশি। এ সময় মেট্রো রেলের নির্মাণাধীন পিলারের পাশ ঘেঁষে হাঁটছিলেন এক পথচারী। রেশারেশির ফলে একটি বাস চাপ দেয় পথচারীকে। বাসের চাপায় পিলারের সঙ্গে আটকে যায় ওই পথচারী। গাড়ি না সরিয়ে উল্টো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এ সময় সব যাত্রী নেমে বাসটিকে উঁচু করলে রক্ষা পান ওই পথচারী। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ফার্মগেটের আলরাজি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন পথচারীর অবস্থা সংকটাপন্ন, ভেঙে গেছে 2 পা ও হাত। দুইটা গাড়ির রেশারেশির কারণে উনি একটা গাড়ির সাথে এবং পাশে যে ফ্লাইওভারে যে কাজটা হচ্ছিল সেটার সাথে উনি চাপা পড়ে যান। সারা শরীরে আঘাত আছে, বিশেষ করে 2 পায়ে, 2 হাতে, তাছাড়া বডিতে, প্লাস হচ্ছে যে ইন্টারনালি যে ওনার মাথায় আঘাত আছে কিনা সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। পুলিশ বলছে বাসটিকে আটক করা হয়েছে, চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। কেউ বামে যায়, কেউ সোজা যায়, কেউ ডাইনে যায়, ওদের মধ্যে একটু চাপাচাপি থাকে। এইভাবেই বাসের বা গাড়ির প্রেসার থাকার কারণে পথচারীকে তারা এই বাসটা চাপ দিয়েছে এবং যেহেতু সামনাসামনি চাপ দিয়েছে অবশ্যই বাসের ড্রাইভারের এটা দেখা উচিত ছিল। বাসের রেশারেশিতে একের পর এক প্রাণ গেলেও বেপরোয়া চালকেরা। এ থেকে মুক্তি পেতে কঠোর ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্তমানে হিজড়া জনগোষ্ঠীর মানুষ প্রায় 15 লাখ। কর্মসংস্থান না থাকায় এদের বেশিরভাগই চলছেন দোকানপাট, রাস্তায় সাধারণের অর্থ সাহায্য নিয়ে বা ভিক্ষাবৃত্তি করে। বিশ্লেষকেরা বলছেন অতি দরিদ্রের তালিকায় রয়েছেন তৃতীয় লিঙ্গের এই মানুষেরা। তাদের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতকে বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনার কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজশাহীর বিথি আর জুলি একসময় কাজ করলেও বর্তমানে কর্মহীন, তাই বাধ্য হয়ে অন্যের কাছে হাত পেতেই চলছে দিন। কর্মহীন অনেক তৃতীয় লিঙ্গের মানুষকে দেখা যায় বিভিন্ন দোকানে এবং রাস্তায় অর্থ সাহায্য চাইতে। হিজড়া হিসাবে পরিচিতি পেয়েছি, এই কারণে কাজ করতে মানুষ বা অফিস আদালতে তাদের দিতে দ্বিধা। কিছুদিন জব করার পরে এই দোকানদাররাই আমাদেরকে নিজে থেকে বলছে তোমার কারণে আমাদের কাস্টমার কমে যাচ্ছে, তুমি আমাদের এখানে না আসলেই ভালো হয়। হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের তথ্য মতে দেশে বর্তমানে হিজড়ার সংখ্যা প্রায় 15 লাখ। 2007 সালে এই সংখ্যা ছিল 10 লাখ। এর মধ্যে রাজধানীতেই আছেন 2 লাখ। এদের 10,000ই ভাসমান। দেশের বিভিন্ন জায়গায় কিছু হিজড়া কাজের সুযোগ পেলেও সেই সংখ্যা খুবই কম। এই সঠিক হিসাবও নেই কোনো সংস্থার কাছে। বিশ্লেষকরা বলছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে সবচেয়ে পিছিয়ে রয়েছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তাদের বাসস্থান ও কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যে সমস্ত বেসরকারি খাত নিয়োজন করবেন তাদের জন্য আলাদাভাবে ফিসক্যাল ইনসেন্টিভ বা রাজস্ব সুবিধা দেওয়া, সেটা বিভিন্নভাবে হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলছেন সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষেরাও সহজে শ্রমবাজারে অবদান রাখতে পারেন। কিভাবে তাদের কর্মসংস্থান হয় তা নিয়ে ভাবছে সরকার। এজন্য বেসরকারি খাতকে প্রণোদনার মাধ্যমে তাদের কাজের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। তাদের যথেষ্ট পটেনশিয়ালিটি আছে কন্ট্রিবিউট করার জন্য, শ্রম বাজারে বলি বা এমনি যে কোনো সেক্টরে বলি, বিভিন্নভাবে যার যেখানে সুযোগ আছে আমরা এই তৃতীয় লিঙ্গকে সাপোর্ট করতে পারি। হিজড়াদের জীবনমান উন্নয়নে বিনা বেতনে তাদের শিক্ষার সুযোগ দেওয়ারও তাগিদ দেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে একটি বাড়ির মালিক হতে গিয়ে অনেকেই ঢেলে দেন জীবনের সবটা সঞ্চয়। কিন্তু বৈধ কোনো আয় না থাকলেও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অনেক গুরুমাই রাজধানীতে একাধিক বাড়ির মালিক হয়ে গেছেন। যাতায়াতের জন্য ব্যবহার করছেন সব বিলাসবহুল গাড়ি। মিরপুর 13 নম্বরের এই বাড়িটির মালিক আনুরি। লোকে তাকে আনুরি হিজড়া নামে চেনে। মিরপুর 10, 11 ও 12 নম্বর সহ বেশ কিছু এলাকার তৃতীয় লিঙ্গের মানুষের গুরুমা তিনি। শুরুতে সংসদ ভবনের সামনে বাদাম বিক্রি করলেও এখন রাজধানীতে 4 কাঠা জমির ওপর একটি বাড়ির মালিক আনুরি। হিজলা বাড়ি করে কয় ওদের নিজস্ব বাড়ি। এই বাড়িটা আনুরি হিজলা আনুরি আছে না সর্দার, এই তার বাড়ি। এখানে আমি দেখছি পরে বছর 3-4 করছে বাড়ি। তবে আশুলিয়ার গুরুমা আব্দুলের এই অট্টালিকার সাথে কোনো তুলনাই হয় না আনুরির বাড়ি।
আশুলিয়ার বাগমারির এই বাড়ির পাশেই রয়েছে আব্দুলের আরেকটি 5 তলা ভবন। সাভারের ধামরায় রয়েছে ইটভাটা। এছাড়া বিলাসবহুল গাড়ি কেনার জন্য শিষ্যদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে আব্দুলের বিরুদ্ধে। সে বলছে আমি একটা ভালো গাড়ি কিনবো, সবার মধ্যে চলবো, তোরা আমার 3,000 4,000 শিষ্য আসোস, নাতিন আসোস, পুতি আসোস, যারা ছোট মানে তাও 1 লাখ 2 লাখ দিতে হবে, আর যারা শিষ্য তারা 4 কিংবা 5-এর মধ্যে দিতেই হবে। রাজধানীতে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের বেশিরভাগ গুরুমায়েরই নিজস্ব বাড়ির সন্ধান পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিম, যদিও তাদের কোনো বৈধ উপার্জন নেই। মানে আমার মামাতো ভাই এর কাছে মানে কতটুকু ওই 500 স্কোয়ার ফিট জায়গা কিনছে, কাগজপত্র আছে, কাগজপত্র পল্লী ইসলাম ওনার নামে আছে। এখানে বাড়ি করছে প্রায় 10-15 বছর যাবত, জায়গা কিনে বাড়ি করছে। মিরপুরের এই বাড়িটি ভাড়া নিয়ে পোশাক কারখানা চালান গুরুমা রাকিব। রয়েছে 3টি ফ্ল্যাট ও একটি দোকানের তথ্য। এছাড়া ভবনটিকে সম্প্রদায়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ড চালানোর কাজেও ব্যবহার করেন গুরুমা রাকিব। কোনো সভা থাকলে ভবনের সামনে দেখা যায় দামি দামি গাড়ির ভিড়। ভালো ভালো গাড়ি আছে, দামি গাড়ি আছে এবং লোকও আহে, অনেক লোক আহে। রাখি আপার নামে কোনো ফ্ল্যাট নেই। আমি নিজে বাসা ভাড়া দিয়ে থাকতে কষ্ট হয় বিদায়, আমার বড় ভাই সৌদি থাকে, এই কারণে আমি কিছু টাকা দিয়ে বন্ধক নিয়েছিলাম। তো বন্ধকের কোনো ভিত্তি আছে? তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের গুরুমাদের সম্পদের বিষয়ে তদন্ত করার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে গুরুমা বা এরকম যাদের বলছেন, তারা যে বিপুল বিত্ত বৈভব হয়েছে, সেইগুলো আপনার মানে অবৈধ সম্পদের মামলা করে সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করেই এদের কাজে ব্যবহার করা যায়। কালক্ষেপণ না করে দ্রুতই এসব সম্পদ অর্জনের প্রকৃত উৎস সন্ধানের পাশাপাশি গুরুমাদের বেপরোয়া আচরণের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বিচারে মাইলের পর মাইল উজাড় হচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি বন। শুধুমাত্র এই জেলার ইটভাটাগুলোতেই প্রতিদিন অন্তত 16,500 মন গাছ পোড়ানো হচ্ছে। সেই সাথে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে আবাদি জমির মাটি। পরিবেশ অধিদপ্তর বলছে, লোকবল সংকটের কারণে থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের দৌরাত্ম্য। ফলে অদূর ভবিষ্যতে পরিবেশের কঠিন বিপর্যয় নেমে আসতে পারে। পার্বত্য এলাকা মানে প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য। সেই সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায় যাত্রাপথে বন বিভাগের এমন সাইনবোর্ড দেখে। সেখানে লেখা রয়েছে, আমরা গর্বিত, সবুজ বাংলাদেশ গড়তে বনায়নের নিরলস প্রচেষ্টা অব্যাহত। কিন্তু পাহাড়ি রাস্তার পাশের এই চিত্র দেখার পর খটকা লাগলো। এগুলা গাছ ওই পাহাড় থেকে আনজানে ব্রিক ফিল্ডে নিয়ে যাবো। বুঝতে বাকি রইল না যে পাশের পাহাড়টিতে বেড়ে ওঠা হাজারো গাছের মধ্যে শেষ গাছের স্তূপগুলো এটি। কিছু দূর এগোতেই দেখা গেল শুধুমাত্র গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। প্রতি বছরে ব্রিক ফিলের জন্য এরকম করে কাঠ সংগ্রহ করে নিয়ে কেটে যাচ্ছে, ছোট বড় সবাই নিয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে বন জঙ্গল। কয়েক বছর আমাদের যদি এইভাবে ব্রিক ফিলে যদি এরকম নিয়ে যায়, তাহলে আমাদের এটা মরুভূমি হয়ে যাবে, আমরা আর কোনো গাছপালা দেখবো না। যেদিকে দুচোখ যায় দেখা গেল নির্বিচারে বন ধ্বংসের কাজ চলছে। আমরা 300 টাকা সারাদিন 8টা থেকে 7টা পর্যন্ত বা 5টা পর্যন্ত কাজ করি। আমরা নিষ্ঠুর লোক না, আমাদের মতো কে আরো আছে নিষ্ঠুর। আমাদেরও ক্ষতি হচ্ছে, পাহাড়ের ক্ষতি হচ্ছে, আমরা দেখছি না এটা। অবৈধভাবে কাটা এসব গাছ ও মাটির শেষ গন্তব্য ইটভাটা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে অল্প দূরত্বের ইটভাটা এটি। ভেতরে ঢুকতেই চোখে পড়ল পাহাড় থেকে নির্বিচারে কাটা শত শত গাছের স্তূপ। এখানে কি পরিমাণ খড়ি ব্যবহার হয় প্রতিদিন? প্রতিদিন 700 মন যায়। হ্যাঁ, 700 মন যায়। সবই ম্যানেজ করা লাগে। কি ম্যানেজ করা লাগে বলেন? যাকে যেভাবে ম্যানেজ করা লাগে ঠিক এভাবে ম্যানেজ করে নিতে হয়। যদি চালাইতে হয়। তথ্য বলছে, বর্তমানে খাগড়াছড়ি জেলায় পরিবেশের ছাড়পত্রবিহীন 33টি ইটভাটা সচল আছে। সেই হিসেবে ইটভাটা প্রতি গড়ে 500 মন করে কাঠ পোড়ানো হলে 33টি ইটভাটায় প্রতিদিন গাছ পড়ে 16,500 মন। সেক্ষেত্রে 6 মাসের সিজন হিসেবে শুধু খাগড়াছড়ি জেলার ইটভাটাতেই গাছ পোড়ানো হয় প্রায় 30 লাখ মন। মন প্রতি কাঠের বাজার মূল্য 350 টাকা ধরা হলে গাছের মোট মূল্য দাঁড়ায় 100 কোটি টাকার বেশি। অথচ নিয়ম অনুযায়ী স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া এসব গাছ কাটার কোনো নিয়মই নেই। পাহাড় থেকে অবৈধভাবে গাছ কাটা ও ভাটাই পোড়ানোর ব্যাপারে জানতে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে তালাশ টিম। এই বনগুলো থেকে অবৈধভাবে বনজ দ্রব্য, বিশেষ করে গাছ কেটে অনেক সময় ওরা পরিবহন করে এবং ইটভাটায় ব্যবহার করে থাকে।
এবং এটাকে বন্ধ করা উচিত, না হলে এই খাগড়াছড়ির পরিবেশের উপর একটা খারাপ ইমপ্যাক্ট পড়বে ভবিষ্যতে। জেলা প্রশাসক বলছেন, পাহাড়ে গাছ কাটা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা সার্বক্ষণিক অব্যাহত থাকে। আমরা ইট নির্মাণ একেবারে বন্ধ করতে পারছি না, কিন্তু একই সাথে যাদের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধেও আমরা আইনগত যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এমন অবস্থা চলতে থাকলে পাহাড়ি এলাকার পরিবেশের বিপর্যয় নেমে আসতে খুব বেশি সময় লাগবে না বলে মত পরিবেশবিদদের। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজাড় হচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি বন। এ নিয়ে বিস্তারিত থাকছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে। সরকারের নির্দেশ অমান্য করে বেসরকারি অনেক স্কুল খুলেছে, অনেক জায়গায় কোচিংও চলছে অবাধে। শিক্ষা মন্ত্রণালয় বলছে এদের বিরুদ্ধে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার কারণে 1 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 30 মার্চ পর্যন্ত কোনো স্কুল কলেজ খুলতে পারবে না। শেরপুর জেলায় অনেক বেসরকারি স্কুলই খুলেছে। সশরীরে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে, স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন বন্ধ থাকায় তারা লোকসানের মুখে পড়েছে, সেই লোকসান কাটাতেই স্কুল খুলেছে। স্বল্প পরিসরে স্কুল খুলে দিয়েছে, তারপরেও স্টুডেন্ট খুব কম আসতেছে, কারণ সবাই এখনও আসতেছে না। অল্প অল্প করে যা আসতেছে আমরা চেষ্টা করতেছি কিছু কিছু ক্লাস নিয়ে পড়াশোনার মধ্যে রাখতে। হবিগঞ্জে চলছে অর্ধশত কোচিং সেন্টার, সশরীরে উপস্থিত হয়ে চলছে পাঠদান। কোচিং কর্তৃপক্ষ বলছে জীবিকা নির্বাহের জন্য তারা বাধ্য হয়ে প্রতিষ্ঠান খুলেছেন। আমাদের নিজেদের চলাচলের জন্য, জীবিকার জন্য আসলে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। একই অবস্থা দেশের বিভিন্ন জেলায়। সরকারি নির্দেশনা না মেনে অনেক বেসরকারি স্কুলই শ্রেণী কার্যক্রম চালাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে যেসব স্কুল নির্দেশনা মানছে না তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। জনসমাবেশ করা বা এই জাতীয় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে কাজ করা নিশ্চয়ই এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জাতীয় প্রতিষ্ঠানের বিষয়ে অবশ্যই আইনানুগ যে বিধিবিধান যেটি আছে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। করোনা সংক্রমণ রোধে শিক্ষার্থীদের বাইরে বের না হওয়ার আহ্বান জানাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রধান পর্যটন নগরীর শহর কক্সবাজারে প্রতিদিন ভিড় করছে হাজার হাজার মানুষ, তবে অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে। পর্যটক সহ সবাইকে সচেতন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে শাস্তির বিধান রেখে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় ভিড় থাকছে সমুদ্র সৈকতে। যে যার যার মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আনন্দে মেতেছে সমুদ্রের লোনা জলে। কিন্তু করোনাকালে এমন ভ্রমণ স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের কারণে কক্সবাজারে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো লোক আসছে এবং যাচ্ছে। তো যারা আসছে যাচ্ছে তাদের মাধ্যমেও করোনা সংক্রমণ হওয়ার একটা সম্ভাব্য কারণ হইতে পারে। এদিকে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বেশ অনীহা দেখা গেছে। অলরেডি পরে আসছি, এখন শুধু 10টা মিনিটের জন্য আসছি, জাস্ট একটা ডুব দিয়ে চলে যাবো। সমুদ্রে নামার পরে খুলে ফেলছিলাম আর কি। সৈকত এলাকায় পর্যটকদের সচেতনতা বাড়াতে কাজ করছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। নিয়ম না মানলেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মাস্ক ছাড়া কেউ বিচে প্রবেশ করতে না পারে, স্বাস্থ্যবিধি মেনে চলে, এটা আমরা সবসময় আশা করি মনিটরিং করব, আমরা তত্ত্বাবধানে থাকবো। যারা আছে তাদের সতর্কতা আছি, না বললে আবার মোবাইল কোডের মাধ্যমে অনেককে জরিমানাও করতেছি, যাতে সবাই সচেতন হোক। 15 মার্চ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 6111 জন। এর মধ্যে রোহিঙ্গা 439 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনেও উৎসব মুখর ছিল জাতীয় প্যারেড গ্রাউন্ড।
আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল মহাকালের তর্জনী, প্রামাণ্যচিত্র ও ৭ মার্চের ভাষণের সঙ্গে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুকে। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ের প্যারেড গ্রাউন্ডে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ৮টা পর্যন্ত। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুজিব চিরন্তন প্রতিবাদদের উপর ভিডিও পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান। বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্বাগত ভাষণের পর প্রদর্শিত হয় মহাকালের তর্জনী ভিত্তিক প্রামাণ্যচিত্র। আয়োজনে সম্মানিত অতিথির বক্তব্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। আজকে আমি কম্বোডিয়ার পক্ষ থেকে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অভিবাদন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তবে কোভিডের কারণে এমন একটি আয়োজনে সশরীরে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশও করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় নীতির পদাঙ্ক অনুসরণ করে বিগত দশকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ ও দেশের মানুষের জন্য উন্নত জীবন, রাষ্ট্রীয় প্রবৃদ্ধি ও সমৃদ্ধিকে আমি আন্তরিক ও উষ্ণ অভিবাদন জানাচ্ছি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বন্ধু রাষ্ট্র ভিয়েতনামের সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণকৃত ভিডিও পরিবেশিত হয়। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। পটের গানের উপস্থাপনার মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে লাইট এবং সাউন্ড শো পরিবেশিত হয়। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম, জয় বাংলা। দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিউজিক পরিবেশনার মাধ্যমে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। 10 দিনব্যাপী এই অনুষ্ঠানমালা চলবে ২৬ মার্চ পর্যন্ত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত 10 দিনের অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে 3 বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হবে মাহিন্দা রাজাপাকসেকে। এরপর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাবেন তিনি। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পরদিন শনিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পারস্পরিক সহযোগিতা এবং যোগাযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ মালদ্বীপ। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি বিমান ও জাহাজ চলাচল শুরুর বিষয়েও একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা ও মালের মধ্যে সই হয় 4টি সমঝোতা স্মারক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারেও নজর ঢাকার। এরই অংশ হিসেবে সফরের শেষ দিন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করতে সম্মত হয় দুই দেশ। দ্বিপাক্ষিক আলোচনা শেষে শীর্ষ নেতাদের উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠন সহ 4টি সমঝোতা স্মারকে সই করেন দুদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। পরে বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। আরেকটি খবর আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা মালদ্বীপ, চিটাগং এবং মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করতে পারব। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বলেন, তার দেশে থাকা অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া নিয়ে
দুদেশ কাজ করছে। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দূর করতে আমাদের সরকার ঐক্লান্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে দক্ষ জনগোষ্ঠী নিতে মালদ্বীপের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেশ কয়েক দফা জানাজা এবং শ্রদ্ধা নিবেদন শেষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। গত বছরের ৩০ ডিসেম্বর শারীরিক নানা জটিলতা নিয়ে গুলশানের বাসা থেকে হাসপাতালে যান ব্যারিস্টার মওদুদ আহমদ। দেশে বিদেশে প্রায় ৩ মাসের চিকিৎসা শেষে আবারও বাসায় ফেরেন, তবে নিথর দেহে। গুলশানের বাসায় মওদুদ আহমদের মরদেহ গ্রহণ করেন তার ছোট ভাইরা, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমাদের মতো হৃদ্যতার কোনো অভাব হয়নি এবং উনি এটার উদ্যোগী ছিলেন। আমার চেয়ে উনি সেটাকে কোনোদিন পথে আসতে দেন আমাদের সম্পর্কের মধ্যে। উনি রাজনীতি, মানুষ, প্রফেশনাল কম্পিটেন্স, লেখক সব মিলে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে দেশে আসে মওদুদ আহমদের মরদেহ। বিএনপি মহাসচিব জানান, দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্যের শূন্যতা পূরণ হবার নয়। গণতন্ত্রের সংকটকালে ব্যারিস্টার মওদুদের চলে যাওয়া এটা দেশের জন্য, জনগণের জন্য, বিএনপির জন্য একটা অত্যন্ত বড় ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে 10টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধার জন্য রাখা হবে। সকাল 10:30টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং বেলা 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা। দুপুর 2:30টায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় এবং বিকেল 4টায় বসুরহাটে চতুর্থ জানাজা। বিকেল 5:30টায় মরহুমের নিজ বাসভবনের সামনে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হবে দাফন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে 27 লাখ মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। একদিনে 10,400 মানুষের মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 27,02,000 ছাড়িয়েছে। একদিনে নতুন করে রোগী শনাক্ত হয়েছে প্রায় 5.5 লাখ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত 12,23,00,000-এর বেশি। ব্রাজিলে গত 24 ঘন্টায় 2600 মৃত্যু রেকর্ড হয়েছে, নতুন আক্রান্ত 87,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1600 প্রাণহানি হয়েছে, নতুন রোগী মিলেছে 61,000। বিস্তার নিয়ন্ত্রণে না আসলেও নিষেধাজ্ঞা শিথিল করছে কেন্টাকি রাজ্য। এদিকে কানাডা ও মেক্সিকোতে 40 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠাবে যুক্তরাষ্ট্র। তৃতীয় দফার সংক্রমণ রুখতে শুক্রবার রাত থেকে ফ্রান্সের 16 রাজ্যে জারি করা হচ্ছে নতুন বিধিনিষেধ। আগামীকাল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার সংক্রমণ রুখতে দেশ জুড়ে ফের লকডাউন জারি করেছে চিলি সরকার। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা দেখা দেয় কিছুদিন স্থগিত থাকার পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা প্রয়োগ কর্মসূচি ফের চালু করতে যাচ্ছে ইউরোপের 3 দেশ, ফ্রান্স, জার্মানি ও স্পেন। বৃহস্পতিবার অক্সফোর্ডের টিকা নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। ইএমএ বলছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগের সঙ্গে রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকির কোনো সম্পর্ক নেই। ইউরোপের দেশগুলো এখন অ্যাস্ট্রাজেনেকার এই টিকার প্রয়োগ ফের শুরু করবে কিনা সেই বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংস্থাটি। ইএমএর ঘোষণার পর ইতালি ঘোষণা দিয়েছে শুক্রবার থেকে আবার ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হবে। নিউজিল্যান্ডে টি-20 সিরিজে খেলবেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে রেখেছেন আগে থেকেই। আর চোট অস্বস্তি থাকলেও ডানেডিনে শনিবার প্রথম ওয়ানডে খেলতে আশাবাদী তামিম। আক্রমণাত্মক ক্রিকেটের মন্ত্রে পেসারদের ওপর আস্থা রাখতে চান টাইগার অধিনায়ক। এমনিতেই সাকিবের শূন্যতা টাইগার ডেরায়। নিউজিল্যান্ডে বরাবরই ধুঁকেছে বাংলাদেশ, এবার ব্যর্থতার বৃত্ত ভাঙা সুযোগ।
সেই মিশনে বড় ধাক্কা, টি-20তে থাকছেন না তামিম। ব্যক্তিগত কারণে আগেই নাকি ছুটি নিয়ে রেখেছেন। আমি এই টি-20 সিরিজে আসার আগেই কমিউনিকেশন করে এসেছি ফর মাই পার্সোনাল রিজন। আমি হয়তো বা টি-20তে থাকবো না, বাট মাই বেস্ট উইশেস আর উইথ দ্য টিম। আশা করি তারা ভালো করবে। পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফর। নিউজিল্যান্ডে স্বস্তিতে নেই তামিম। চোট নিয়ে বাড়তি সতর্কতায় খেলেননি প্রস্তুতি ম্যাচে। তবে শনিবার প্রথম ম্যাচে নামতে আত্মবিশ্বাসী ওয়ানডে ক্যাপ্টেন। আমার ইনজুরিতে আসলে দুইটা জায়গা নিয়ে ঝামেলা ছিল, বাট যেটা লাস্ট ছিল ওটা হলো হ্যামস্ট্রিং নিয়ে। বাট এখন আল্লাহর রহমতে হ্যামস্ট্রিংটা ভালো আছে। আজকে আমি প্র্যাকটিসও করেছি। কালকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিতেও থাকবো। তো আমি যেটা বললাম যে আমি ভেরি ভেরি হোপফুল যে আমি ফার্স্ট ডে থেকে অ্যাভেলেবল থাকবো। নিউজিল্যান্ডে সংবাদ শেষ করছি, তবে তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। মশা নিধনে 9 দিনের ক্র্যাশ প্রোগ্রামেও সুফল পাচ্ছে না ঢাকা উত্তরের বাসিন্দারা। সপ্তাহের ব্যবধানে আবার মশার উপদ্রব। 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ 2187 জনের করোনা শনাক্ত, আরও 16 মৃত্যু। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন, সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 6 জন আটক। লুটপাট, ভাঙচুর ও হামলার ঘটনায় 2টি মামলা দায়ের। কর্মসংস্থান না থাকায় দেশের 15 লাখ হিজড়া জনগোষ্ঠীর মানুষ অতি দরিদ্র। এদিকে অবৈধ উপার্জনে অনেক গুরুমাই রাজধানীতে একাধিক বাড়ি গাড়ির মালিক। স্টিকি ফিনার, কাঠ গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এছাড়া এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।